ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন। আমরা দাঁড়িয়ে থাকবো। আমরা সবাই দাঁড়াবো। বন্দে মাতরম মাধ্যমে আমরা আমাদের এই কার্যক্রম শুরু করব। সবাই নিজের জায়গায় দাঁড়াবেন। সবাইকে অনুরোধ করব ফোন সাইলেন্সে রাখার জন্য। বন্দে মাতরম আমরা শুরু করব। 1 2 1। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শ্যামলাং মাতরম, বন্দে মাতরম, শুভ্রজ্যোৎস্না পুলকিতয়ামিনীং, ফুল্লকুসুমিতা ধ্রুমশোভিনীং, সুহাসিনীং সুমধুরভাষিণীং, সুখদাং বরদাং মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমরা এবার সংবর্ধনা পর্বে আসছি। আমি প্রথমেই ডেকে নেব আমাদের সম্মানীয় মহিলা মোর্চার প্রদেশের মহিলা মোর্চার ইনচার্জ পারমিতা দত্ত মহাশয়াকে। আমাদের আজকের প্রধান বক্তা এবং রাষ্ট্রীয় সংগঠক সম্মানীয় ভি সতীশ জিকে সম্বর্ধনা জানাবার জন্য। এরপরে আমি ডাকবো সম্মানীয় ভাইস প্রেসিডেন্ট মহিলা মোর্চার নমিতা নায়েক দিদিকে। উপরে চলে আসবেন এবং আমাদের প্রদেশ সভাপতি, সাংসদ এবং ভারত সরকারের মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে নমিতা দিকে বলবো সম্বর্ধনা দেবার জন্য। আমি ডেকে নেব দিদিরা করকে, কলকাতা দক্ষিণের মহিলা মোর্চার সভানেত্রী। দিদিকে বলবো সম্মানীয় অমিতাভ দাকে সম্বর্ধনা জানাবার জন্য। আমি ডেকে নেব রঞ্জনা মুখার্জি দিদিকে, উনি ভাইস প্রেসিডেন্ট মহিলা মোর্চা প্রদেশ। সম্মানীয় সতীশ ধোনিজিকে সম্বর্ধনা দেবার জন্য। আমি ডেকে নেব প্রিয়াঙ্কা শর্মা যুব মোর্চার প্রদেশের ভাইস প্রেসিডেন্ট প্রিয়াঙ্কা দিকে, সম্মানীয় দেবশ্রী দিকে সম্বর্ধনা দেবার জন্য। আমি ডেকে নেব অঞ্জনা পুরকায়েত এবং সুতপা গুপ্তকে, সম্মানীয় প্রদেশের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী দিকে আপনারা দুজনে মিলে একসাথে সম্বর্ধনা দিন। এবং তাহলে সুতপাকে আপনাকে আমি অনুরোধ করব সম্মানীয় সাংসদ জ্যোতির্ময় মাহাতো মহাশয়কে সম্বর্ধনা দেবার জন্য। অঞ্জনা পুরকায়েত সম্মানীয় সেক্রেটারি, আপনি ফাল্গুনী দিয়ে আমাদের প্রদেশের মহিলা মোর্চার সভানেত্রী, তাকে সম্বর্ধনা জানাবেন।
সতীশজিকে সম্বর্ধনা জানাবেন দিদি। রঞ্জনাদি সতীশজি সম্মানীয় সাধারণ সম্পাদক যুগ্ম সংগঠন সতীশ ধনজিকে সম্বর্ধনা জানাবেন। আমরা দিদিকে বলছি দেবশ্রী দি অগ্নিদিকে একটা সম্বর্ধনা দেবেন। ধন্যবাদ। এবার ইনঅগ্রাল অ্যাড্রেস বা ওয়েলকাম অ্যাড্রেস দেবার জন্য আমি সম্মানীয় দেবশ্রী চৌধুরী মহাশয়কে বলবো পোডিয়ামে এসে তার বক্তব্য রাখার জন্য। নমস্কার। দেবী অহল্যাবাই হোলকর পূর্ণ শ্লোক অহল্যাবাই হোলকর জন্ম ৩০ শতবর্ষ সারা দেশ জুড়ে ১ বছর ধরে পালিত হচ্ছে বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠানের মাধ্যমে। ভারতীয় জনতা পার্টি এই বছর ২১ থেকে ৩১ তারিখ পর্যন্ত তাদের কার্যক্রম নিয়েছেন। বিভিন্ন জায়গায় গোটা দেশ জুড়ে দেবী অহল্যাবাইয়ের জন্ম ৩০ শতবর্ষ পালন হচ্ছে বিভিন্ন সমারোহ কার্যক্রমের মাধ্যমে। পশ্চিমবাংলাতেও বিগত ২১ থেকে আগামীকাল ৩১ তারিখ পর্যন্ত সমস্ত জেলা এবং রাজ্যের কার্যক্রম চলছে। দেবী অহল্যাবাইকে স্মরণ করবার জন্য এবং তার বিষয়ে আজকে সম্পূর্ণ দিকে আলোকপাত করবার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মানীয় ভি সতীশ, রাষ্ট্রীয় সংগঠক। ১৯৭৫ থেকে যিনি সংঘের প্রচারক এবং বিভিন্ন দায়িত্ব পালন করে যিনি আজকে রাষ্ট্রের বিভিন্ন যে আমাদের প্রশিক্ষণ হয় প্রশিক্ষণের প্রমুখ হিসেবে দায়িত্ব আছেন। কাজেই আমরা সতীশজিকে আজকে পেয়েছি। দেবী অহল্যাবাই সম্পর্কে আমরা পুঙ্খানুপুঙ্খ এবং তার বিশেষ দিকগুলো আলোকপাত উনি করবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানীয় রাজ্য সভাপতি শ্রী সুকান্ত মজুমদার, উপস্থিত আছেন সংগঠন সম্পাদক সাধারণ সম্পাদক শ্রী অমিতাভ চক্রবর্তী মহাশয়, উপস্থিত আছেন সতীশ ধনজি, উপস্থিত আছেন মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র এবং এইদিকে উপস্থিত আছেন সম্মানীয় অগ্নিমিত্রা পাল, সাধারণ সম্পাদিকা প্রদেশ, এবং শ্রী জ্যোতির্ময় সিং মাহাতো, সম্মানীয় সাধারণ সম্পাদক প্রদেশের এমপি এমএলএ সবাই উপস্থিত আছেন। এবং নিচেও যারা উপস্থিত আছেন আমাদের প্রদেশের বিভিন্ন এমএলএ এমপি কার্যকর্তাগণ নেতৃত্বগণ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের বক্তব্যের মূল বিষয় মাননীয় সতীশজি বলবেন। শুধু কয়েকটি লাইনে আমি শুধু বলবো আজকে অহল্যাবাই বা অহল্যা দেবী হোলকরকে স্মরণ কেন। যে অষ্টাদশ শতকের পরিপ্রেক্ষিতে অহল্যা দেবীর বিচরণ ১৭২৫ থেকে ১৭৯৫ পরবর্তীতে ওনার রাজত্বকাল ১৭৬৭ থেকে ১৭৯৫। এই সময়কালটা ভারতবর্ষের ইতিহাসে
যাকে আমরা অন্ধকারময় যুগ মধ্যযুগ বলি, এবং বিদেশি ইতিহাসবিদদের মতে ভারতবর্ষে শুধু মহিলাদের প্রতি অত্যাচার, নিপীড়ন, সতীদাহ, সহমরণ এই ধরনের কুৎসিত প্রথাগুলোর বারবার উল্লেখ করেছে। কিন্তু ভারতবর্ষের ইতিহাসটা প্রকৃত কি তাকে উত্থাপন করা, উল্লেখ করা, মানুষের সামনে নিয়ে আসার জন্য দেবী অহল্যাবাঈকে স্মরণ করার প্রয়োজন আছে। অষ্টাদশ শতকের পরিপ্রেক্ষিতে বসে একজন সাধারণ মহারাষ্ট্রের চৌনি গ্রামের কৃষক পরিবারের কৃষক কন্যার একজন মহিয়সী রাষ্ট্রের শাসিকা হিসেবে বা রাজ্য শাসিকা হিসেবে উত্তরণ, এটাই আজকে মহিলা এম্পাওয়ারমেন্টের আমার মনে হয় সর্বশ্রেষ্ঠ উদাহরণ হতে পারে। আজকের ভারতবর্ষ, আজকের পৃথিবী জানে ওমেন এম্পাওয়ারমেন্ট পাশ্চাত্যের ধারণা, কিন্তু আজ থেকে 250 বছর আগে দেবী অহল্যাবাঈ যে সমস্ত সিদ্ধান্ত, যে সমস্ত কর্মকাণ্ড করেছেন, তাতে আমাদের বুঝতে কোথাও বাকি থাকে না যে আমরা আমাদের থেকেই সমৃদ্ধ হতে পারি, আমরা আমাদের বিরাসত, আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাসের উপরে আলোকপাত করে সময় হয়েছে আমাদেরকে নতুন ইতিহাস রচনা করে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের বিরাসত পৌঁছে দেওয়ার। সেই কারণে দেবী অহল্যাবাঈকে স্মরণ করা, যিনি অষ্টাদশ শতক থেকে যে যুগের ঊর্ধ্বে ওঠার ক্ষমতা রেখেছেন, যুগার্থ সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন, তিনি অহল্যাবাঈ, দেবী অহল্যাবাঈ, লোকমাতা অহল্যাবাঈ, যিনি আজকে গোটা ভারতবর্ষে শুধু নন, একটা আলোচনার বিষয় এবং একটা থিসিস করবার বিষয় হতে পারে, সেটাও আমাদের মাথায় রাখা দরকার। আমরা যখন 1829 সালে সতীদাহ প্রথা রদের জন্য রামমোহন রায়কে স্মরণ করছি, সতীদাহ প্রথাকে রদ করার জন্য লর্ড বেন্টিংকের হাত দিয়ে সেই সতীদাহ বিরুদ্ধে যিনি চরমভাবে সিদ্ধান্ত নিয়ে সমাজের কাছে, জাতির কাছে, মহিলাদের কাছে দেখিয়ে দিয়েছিলেন এর বিরুদ্ধেও যাওয়া যায়, মহিলাদের স্বামী-স্ত্রীতাই শুধু যাওয়ার দরকার নেই, মহিলারা চাইলে আত্মনির্ভর হয়ে দেশ শাসন করতে পারে, রাজ্য শাসন করতে পারে। যেই প্রেরণা স্রোত থেকে 1829 সালে আমাদের ভারত পশ্চিমবঙ্গে সতীদাহ প্রথা নিবারণ হয় 1829 সালে, এবং পরবর্তীতে 1987 সালে রাজস্থানে রূপকাননের মৃত্যুর পর, তার সহমরণের পর সেই সতীদাহ প্রথা লোপ হয়। এইভাবে সারা ভারতবর্ষে সতীদাহ প্রথা যে লোপ করে মেয়েদের বিধবা বৈধবের করে যে বড় জীবন থাকতে পারে, তাদের দিয়ে যে সমাজ রাষ্ট্র নির্মাণের কাজ হতে পারে, সেই উদাহরণ দেবী অহল্যাবাঈ হোলকার হতে পারেন। এটাও আমাদের আলোচনার বিষয় হওয়া উচিত। যখন আমরা দেখছি 1856 সালে 4ই জুলাই যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাতে বিবাহ হচ্ছে, সেই বিধবা বিবাহের বীজে আমাদের দেবী অহল্যাবাঈ সেই সময় 1888 শতাব্দীর মধ্য প্রান্তে দাঁড়িয়ে তিনি যখন সেই সিদ্ধান্ত নিয়েছিলেন, তার সর্বপ্রিয় বান্ধবী রেণুকার পুনর্বিবাহ দিয়ে, বিবাহ দিয়ে, তার মধ্যে থেকে বীজ থাকে দেবী অহল্যাবাঈকে স্মরণ করার একজন দক্ষ প্রশাসিকা, যার নামে আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রাস্তা, বিভিন্ন ঘাট, 1285 উপরে মন্দির সংস্কার, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সংস্কার, 4 ধাম, সপ্তপুরী, ভারতবর্ষের প্রায় উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম ভারতের একটা বিস্তীর্ণ অঞ্চল নিয়ে ভারতবর্ষকে সমৃদ্ধ করার, ভারতবর্ষকে সংস্কৃতি করার, ভারতবর্ষকে তুলে ধরার যে প্রেরণা, সেটা দেবী অহল্যাবাঈর কাছ থেকে আমরা পাই। তাই তাকে স্মরণ করার দরকার আছে। দেবী অহল্যাবাঈ তৎকালীন দিনের জনজাতি, যে ভিন সম্প্রদায়কে, সমাজের বিক্রি হওয়া সমাজকে যেভাবে যারা সমাজ থেকে বিচ্যুত হয়ে অন্যায়ের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, তাকে তুলে নিয়ে এসে মূল স্টেমে যুক্ত করে সম্মানিত করার যে প্রেরণা আজকের ভারতবর্ষ, আজকের ভারত সরকার দেখাচ্ছেন, আমাদের ভারত সরকারের যে সিদ্ধান্ত, আমরা যে সিদ্ধান্তে দাঁড়িয়ে আছি, সেই সিদ্ধান্তটা সেখানে যে আমরা ইতিহাস থেকে, আমাদের সংস্কৃতি থেকে, আমাদের পরম্পরা থেকে, আমাদের বীরাঙ্গনা থেকে আমরা আমাদের ইতিহাস শিখবো, আমরা অন্য কারো থেকে ইতিহাস শিখবো না। দেবী অহল্যাবাঈ আজকে তাই প্রণম্য, আজকে শুধু
যে শব্দটার উপরে বিশেষ করে জোর দেওয়া হয়, ধর্মের ভিত্তিতে রাজনীতি করে, ধর্মের ভিত্তিতে বিজেপি রাজনীতি করে, অবশ্যই করে, আলাদা করে এবং ভবিষ্যতেও করবে। কারণ ধর্মের ভিত্তিতে যদি রাজনীতি হয়, ধর্মের আধারে যদি রাজনীতি হয়, সেই রাজনীতি হয় সর্বশ্রেষ্ঠ, সেই রাজনীতি হয় মানুষের জন্য কল্যাণকারী, প্রজার হিতাকারী। দেবী অহল্যাবাই তার প্রমাণ। দেবী অহল্যাবাই বলতেন সবসময়, যার মূর্তিতে দেখুন হাতে ধরা আছে বুকে শিবলিঙ্গ, বলতেন হে শঙ্কর কৃপে করুণ, হে শঙ্কর তুমি সব করো। সবসময় বলতেন আমরা জনতা জনার্দন বলি, আমরা যে মানুষকে শিব নামে বলি, সেই শিবের দায়িত্ব যদি পালন না হয় সেটা হয় ভয়ঙ্কর। তার জন্য আমাদেরকে, আমরা যারা রাজকর্ম করছি, রাজধর্ম পালন করছি, সেই রাজধর্ম যাতে ঈশ্বর নিবেদিত এবং ঈশ্বরের কাছে জবাবদিহির ভয় থাকে, সেই জবাবদিহির ভয়কে যাতে আজকের দিনে রাজনীতিকরা ভাবেন আমরা কথায় কথায় সব রাজনীতিকরা বলি জনতা জনার্দনকে প্রণাম, আর ভোট পেয়ে গেলে জনার্দনকে বলি কুকুরের মতন ঘেউ ঘেউ করবেন না। তো এই জনতা জনার্দনের অভিশাপ যদি লাগে, যদি ধর্মের আধারে রাজনীতি হয়, সেটা কতখানি উৎকৃষ্ট হতে পারে, সেই রাজনীতি রাজদণ্ড কতটা নির্ভুল হতে পারে। উত্তর পূর্ব ভারতের নাগপুর থেকে গোয়ালিয়র, উদয়পুর, জয়পুর, যোধপুর, এদিকে কলকাতা, একটা বিস্তীর্ণ অঞ্চল ধরে পাঞ্জাব প্রদেশ পর্যন্ত মহারানী অহল্যাবাই হোলকরের আদেশ বিচারকে শোনার জন্য মানুষ অপেক্ষা করত, তাদের বিচার নিতেন। এই একজন সাধারণ কৃষক কন্যা অসাধারণ হয়ে উঠেছিলেন তার এই ধর্মের আধারের রাজনীতিতে। একজন সাধারণ কৃষক কন্যা অসাধারণ হয়ে উঠেছিলেন তার ত্যাগের প্রতিমূর্তিতে। একজন অসাধারণ কৃষক কন্যা অসামান্য হয়ে উঠেছিলেন, তিনি বিশ্বাস করতেন মানুষের জন্য কর্ম, আর সেই মানুষের জন্য কর্ম নিজের জন্য গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নিজের কোষ থেকে তৎকালীন 16 কোটি টাকা ব্যয়ে সমস্ত ক্ষেত্রের উন্নয়ন করেছেন। আমরা অনেকে কলকাতায় এবং আমাদের মধ্যে নেতৃত্বরাও বলছেন, আজ যদি দেবী অহল্যাবাইকে নিয়ে আমরা এই চর্চা না করতাম, আলোচনা না করতাম, সেমিনার করতাম না, তাহলে এত বড় রাজনৈতিক জীবনে একটা বড় অপূর্ণতা থেকে যেত, জানতাম না। আমরা অনেকে জানি না যে এই পশ্চিমবঙ্গেও কলকাতা টু বেনারস যে রাস্তা, সেটাও দেবী অহল্যাবাইয়ের তৈরি করা। আমরা জানি না এই যে রানীগঞ্জটা, যেটা উত্তর পূর্বাঞ্চলে যে 4 ধামের অন্যতম জগন্নাথ ধাম, পুরী ধাম, সেখানে যাওয়ার জন্য কোনো রাস্তা ছিল না। তৎকালীন যারা পান্থ বা পথিক ছিলেন, যারা পরিব্রাজক ছিলেন বা যারা তীর্থযাত্রী ছিলেন, তাদের জন্য এই রানীগঞ্জে যে পুরী রোড, সেটা উত্তর পূর্বাঞ্চলের জন্য করা হয়েছিল। আমরা জানি না আরামবাগেই দেবী অহল্যাবাইয়ের নামে রাস্তা আছে, বাঁকুড়াতে দেবী অহল্যাবাইয়ের নামের রাস্তা আছে। আমরা সংকীর্ণতায় গিয়ে, সংকীর্ণ মানসিকতার ঊর্ধ্বে উঠে সর্বভারতীয় চরিত্রকে, সর্বভারতীয় শ্রেষ্ঠত্বকে সামনে এনে ভারতবর্ষকে শ্রেষ্ঠ করতে চাই। আমাদের সরকার সেটা চায়, সেই কারণে ওনার পথকে অবলম্বন করে আমরা এগিয়ে যাব। এ বিষয়ে বিস্তর বলবেন আগামী সমস্ত বক্তারা, সতীশজি বলবেন, সুকান্তদা বলবেন এবং অন্যান্যরা বলবেন। আমি সকলকে অনুরোধ করব, আজকের এই সেমিনার শুধুমাত্র শোনার জন্য রাজনৈতিক বক্তা না, যতটুকু শুনবেন ততটুকু সমৃদ্ধ হবেন। এবং এই সেমিনারের পরে 5:30 থেকে একটা মনোগ্রাহী দেবী অহল্যাবাই হোলকরের উপরে নাটক মঞ্চস্থ হবে, সেটাও যাবেন না। উৎকৃষ্ট নাটক করা হয়েছে, আশা রাখি আপনাদের সকলের ভালো লাগবে। অনেক কষ্ট করে এসেছেন, সমৃদ্ধ হয়ে যাবেন, এটুকুই প্রার্থনা। নমস্কার, ধন্যবাদ। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অনেক ধন্যবাদ সম্মানীয় দেবশ্রীদিকে। সত্যি এক অসাধারণ নারীর কথা আমরা শুনলাম এবং আরো শুনবো। আজকে যে মহিলাদের সশক্তিকরণের কথা আমরা বলি, দিদিও যেটা বললেন, আর 300 বছর আগে লোকমাতা অহিল্যাবাই হোলকর মহিলাদের সশক্তিকরণের জন্য এবং যাতে তারা সতী প্রথা, সতী না হয়, তার জন্য উনি মহেশ্বরী শাড়ির শুরু করেছিলেন।
সুরত থেকে, গুজরাট থেকে তাঁতিদের এনে মহিলাদের, নারীদেরকে সেই শাড়ি, মহেশ্বরী শাড়ি সারা ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে আজকে এক্সপোর্ট হয়, সেই মহেশ্বরী শাড়ি উনি শুরু করেছিলেন। এবার আমাদের কথা শোনাবেন আমাদের সম্মানীয় প্রদেশ সভাপতি, সম্মানীয় সাংসদ এবং ভারত সরকারের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়। ধন্যবাদ অগ্নিমিত্রা দিকে। কিন্তু বাংলায় কথা শোনানোর মানে কিন্তু অন্যরকম হয়। অর্থাৎ আমি খারাপ কিছু বকাঝকা করব সেই ধরনের মনীষা আমার এই মুহূর্তে নেই। আজকের মূল বক্তা হচ্ছে আমাদের ভি সতীশজি, উনিই বলবেন। ওনার বক্তব্য শোনার জন্য আছি এবং আমারও ভি সতীশজি বহুদিন বিভিন্ন সংগঠনে কাজ করেছেন এবং দৈনন্দিন কথাবার্তা উনি বাংলাও বলতে পারেন। ভারতবর্ষের 4-5টা ভাষা তো মনে হয় উনি বলেনই, মনে হয়। কটা হয় এখন? হ্যাঁ, অনেকে বলছে 18টা বলতে পারেন, দেবশ্রীদি বলছে। আপনি বাংলা বলতে পারেন, অসমিয়া বলতে পারেন, মারাঠি বলতে পারেন, আমি উড়িয়া বলতে পারেন, এরকম আরো 4-5টা আছে আর কি। আমি যে কটা জানি সে কটা বললাম, বাকিটা উনি বলবেন। মঞ্চে ভি সতীশজির সাথে আমাদের মাননীয় দেবশ্রীদি উপস্থিত আছেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা এই প্রোগ্রামের মূল কর্ণধার। তাকে পার্টি দায়িত্ব দিয়েছে আমাদের দেবী অহল্যাবাই হোলকারের জীবনী অর্থাৎ তার 300 বছর পূর্তি উপলক্ষে এই বিষয়টিকে আমাদের সামনে রাখার জন্য। উপস্থিত আছেন আমাদের পার্টির সাধারণ সম্পাদক দয় জ্যোতির্ময় সিং মাহাতো এবং তার সাথে অগ্নিমিত্রা পাল, যিনি সঞ্চালিকার ভূমিকা পালন করছেন। উপস্থিত আছেন মাননীয় শ্রী অমিতাভ চক্রবর্তী, আমাদের সংগঠন সম্পাদক, আমাদের সহ সংগঠন সম্পাদক। আজকে ডবল সতীশ আমাদের মধ্যে, একজন ভি সতীশ আর একজন সতীশ ধনজি, তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের সহ সংগঠন মন্ত্রী। তারপরে উপস্থিত আছেন আমাদের মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী আমাদের ফাল্গুনিদি, এছাড়া অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব, বিধায়ক এবং অন্যান্য নেতৃত্বরা উপস্থিত আছেন। আমাদের বিধায়িকারা, দিদিরা, সম্মানীয় সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে আসা, যারা আজকে দেবী অহল্যাবাইয়ের 300তম বর্ষ জন্ম শতাব্দী উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রথমে যে প্রশ্নটি বারবার হয়তো মাথায় ঘুরছে, যে একজন মারাঠি মহিলা যার জন্ম মহারাষ্ট্রে হয়েছিল, আহমদনগর বলে এখন মহারাষ্ট্রে একটি জেলা আছে, সেই জেলাতে কৃষক পরিবারে, তার জন্মদিন 300 বছর পূর্তি আমরা বাংলায় কেন পালন করছি বা বাঙালি হিসেবে আমরা কেন পালন করছি? দেখুন, ভারতবর্ষ এই যে চিন্তা, এই চিন্তার মধ্যে ভারতবর্ষে বহুদিন থেকে দুটো চিন্তাধারা পরস্পরের সাথে লড়াই করছে। একটা চিন্তাধারা কি মনে করে, ভারতবর্ষের উত্তরে হিমালয় থেকে দক্ষিণে সমুদ্র পর্যন্ত পুরোটাই একটি পবিত্র ভূমি এবং এই পবিত্র ভূমিতে যারা অবস্থান করে অর্থাৎ যারা বাসস্থান যাদের, তারা সবাই ভারতীয় বা ভারতী। আমাদের বিষ্ণু পুরাণ সেটাই বলছে, উত্তরং যৎ সমুদ্রস্য হিমদ্রস্যৈব দক্ষিণং বর্ষং তদ ভারত নাম ভারতী অত্র সন্ততি। এটা আমাদের বিষ্ণু পুরাণে বলছে যে এই দেশ, তার নাম ভারত, আর তার মাঝে যে যারা বাস করেন তাদেরকে ভারতী বলা হয়। এই ভারতবর্ষে আবার একটি চিন্তাধারা আছে, যে চিন্তাধারা আমাদের বিরোধী চিন্তাধারা। তারা মনে করে যে ভারতবর্ষ কোনো একটি রাষ্ট্র নয়, অনেকগুলি রাষ্ট্রের একত্রিত একটি রূপ। আপনারা হয়তো অনেকেই যারা পড়াশুনো, রাজনৈতিকভাবে পড়াশুনো করেন, তারা হয়তো অধিকারী থিসিসের কথা শুনেছেন। অধিকারী থিসিস কি? গঙ্গাধর অধিকারী বলে কমিউনিস্ট পার্টির একজন প্রখ্যাত নেতা ছিলেন, তিনি প্রথম এই থিসিস দেন, অর্থাৎ তিনি তার এই হাইপোথিসিস অর্থাৎ চিন্তা দেন। সেখানে তিনি কি বলেন? তিনি বলেন যে ভারতবর্ষ কোন একটি রাষ্ট্র নয়, অনেকগুলি রাষ্ট্রের সমাহার, তারা সবাই একসাথে আছে। কারণ আমাদের কমিউনিস্ট বন্ধুরা সবসময় ভারতবর্ষের বাইরের দিকে চেয়ে থাকেন। 2-3 বছর আগে বা তারও একটু বেশি হতে পারে, চায়নার অর্থাৎ রিপাবলিক অফ চায়না, পিপলস রিপাবলিক অফ চায়না, তার যে মুখমত্ত সম্ভবত গ্লোবাল টাইম বলে তাকে, তাতে এরকম একটি প্রবন্ধ তাদের দেশের ঐতিহাসিকদের সেখানে পাবলিশড হয়েছিল। সেখানেও তারা এই গঙ্গাধর থিসিসের বক্তব্যকে তারা সেখানে বেসিস করে বা তাদের যে রিসার্চ, তাতে বলে যে ভারতবর্ষ একটি রাষ্ট্র নয়, অনেকগুলি রাষ্ট্রের সমাহার। এবার আমরা যদি খুব গুরুত্বপূর্ণভাবে, খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখি,
ভারতবর্ষে এই দুটি শক্তির লড়াই সবসময় চলছে। এক শক্তি সবসময় ভারতবর্ষকে একত্রিত করে রাখার চেষ্টা করেছে, বিভিন্ন সময় বিভিন্ন রূপে হয়েছে। যদি আমরা দেখি সেই সময় আদি শঙ্করাচার্য তিনি কেরলে দক্ষিণ ভারতে জন্মগ্রহণ করলেন, 10-12 বছরের মধ্যে সমস্ত শাস্ত্রে পারঙ্গত হয়ে গেলেন এবং সেখান থেকে গোটা ভারতবর্ষের যাত্রা করলেন, গোটা ভারতবর্ষকে একত্রিত করার চেষ্টা করেন। এবং প্ল্যানিং কিরকম দেখুন, অদ্ভুত প্ল্যানিং, যেহেতু সেই সময় ধর্মই মানুষের মূল আধার ছিল, ভারতীয় সংস্কৃতিতে ধর্ম বরাবর মূল আধার, সেই উনি বিভিন্ন পীঠ তৈরি করলেন উত্তর ভারত একদম হিমালয়ের উপরে। কিন্তু সেখানকার পূজারী কে হবেন? পূজারী হবে হচ্ছে দক্ষিণ ভারত থেকে যাবে, অর্থাৎ উত্তর ভারতকে দক্ষিণ ভারতের সাথে জুড়লেন। চারদিকে 4টে ধাম তৈরি করলেন, পুরীতে ধাম তৈরি করলেন এবং শঙ্কর পীঠ তৈরি করলেন এবং বললেন যে দক্ষিণ ভারতের যে মন্দির তার পুজো অসম্পূর্ণ হবে যদি গঙ্গোত্রীর জল সেখানে না পৌঁছয়। অর্থাৎ ভারতবর্ষকে এক করার যে চেষ্টা বরাবর ভারতবর্ষের চিন্তনের মধ্যে ছিল। আমাদের শাস্ত্রও তাই বলছে। আমাদের শাস্ত্রে আমরা মা দুর্গার গল্প শুনেছি, দক্ষ যজ্ঞ করছেন, দক্ষ যজ্ঞের সময় শিবকে আমন্ত্রণ করেননি, মা দুর্গা মনের দুঃখে সেখানে পৌঁছলেন, স্বামীর অপমান দেখে তিনি দেহত্যাগ করলেন। দেবাদিদেব শিব মহাদেব যখন জানতে পারলেন, তিনি এসে দেখলেন যে আমার স্ত্রী এইভাবে আত্মত্যাগ করেছে দক্ষের জন্য, দক্ষের যজ্ঞকে পণ্ড করার জন্য উনি রুদ্রাবতার নিলেন এবং মা সতীকে কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলেন। পৃথিবী ধ্বংস হচ্ছে, ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন দেবতারা। ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে দেবী দুর্গার দেহকে 51-52টি খণ্ডে তিনি ছিন্ন বিচ্ছিন্ন করলেন এবং ভারতবর্ষের তৎকালীন ভারতবর্ষ যেটাকে আমরা যাকে অখণ্ড ভারতবর্ষ বলি, সেই অখণ্ড ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সেটাকে সেই জায়গাগুলো পড়লো এবং প্রত্যেকটা শক্তিপীঠ হলো। এবং অদ্ভুতভাবে লক্ষ্য করুন, ভারতীয়রা কিন্তু গোটা বিশ্বের, তখনও ভারতের ইতিহাস ভূগোলকে অর্থাৎ জিওগ্রাফিকে ভূগোল বলা হতো, ভূগোল, পৃথিবী যে গোল গোটা বিশ্বের সম্পর্কে তাদের ধারণা ছিল। কিন্তু শক্তিপীঠ গুলোকে যদি আমরা রেখা দিয়ে রেখাঙ্কিত করি তাহলে দেখতে পাবো যে অখণ্ড ভারত অর্থাৎ যাকে সাংস্কৃতিক ভারত বলা হয়, বর্তমান পাকিস্তান, আফগানিস্তান, এখন যে বালুচিস্তানে লড়াই হয় সেই বালুচিস্তানে মাতা হিংলাজের সেখানে শক্তিপীঠ আছে। অর্থাৎ গোটা ভারতবর্ষকে এক করার, গোটা ভারতবর্ষকে এক সূত্রে বাঁধার একটা চেষ্টা বরাবর ভারতবর্ষের শাশ্বত চিন্তনের মধ্যে ছিল এবং সেই জন্য ভারতবর্ষ একটি সূক্ষ্ম ভাব দ্বারা দিয়ে সকলে মিলে একত্রিত গোটা ভারতবর্ষ এক হয়ে থাকে। আজকে অহল্যাবাই হোলকার, তার যদি আমরা জীবনী দেখি, তার জীবনী সম্পর্কে ভি সতীশজি আলোকপাত করলেন, আমি বললে ওনার বলাটা আবার আপনাদের একই রকম মনে হবে, কিন্তু উনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, দেবশ্রীদি বললেন 16 কোটি টাকা খরচ করে প্রায় 12 থেকে 12,500 স্থানে বিভিন্ন সংস্কারের কাজ করেছিলেন গোটা ভারতবর্ষকে। একজন হোলকার যে রাজ পরিবার, সেই রাজ পরিবারের সদস্য হয়ে আমরা যখন তার ছোটবেলার গল্প জানি, মাত্র 8 বছর বয়সে তিনি মহারাষ্ট্রের গ্রামে খেলছিলেন। পেশোয়া বাজিরাও এবং তার সাথে যখন তার শ্বশুর সেখান দিয়ে যাচ্ছিল, যে মালহার রাও হোলকার দেখেন যে একটা মন্দিরের মধ্যে একটা বাচ্চা মেয়ে যা বলছে সবাই গ্রামের লোক তার কথা শুনে নিচ্ছে, তার কথাতে বসছে, তার কথাতে প্রসাদ নিচ্ছে। এত নেতৃত্ব গুণ এইটুকু বাচ্চা একটা মেয়ের মধ্যে। পেশোয়া বাজিরাও হোলকারকে বললেন, দেখো এই মেয়েটির মধ্যে ভবিষ্যতে নেতৃত্ব বিকাশের ক্ষমতা আছে। এটা প্রমাণ করে সেই সময় ঔরঙ্গজেব মোগল শাসন সবে সমাপ্তির দিকে আসছে, মোগল শাসনের সমাপ্তির দিকে যাচ্ছে, অর্থাৎ যাকে অন্ধকারাচ্ছন্ন যুগ বলে, সেই সময়েও একটি মহিলাকে, একটি বাচ্চা মেয়েকে ভারতের চিন্তাধারা কি ছিল, কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, শাসন ব্যবস্থায় কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার চিন্তা ভারতীয় শাসকদের ছিল। পেশোয়া বাজিরাও সেখান থেকে চিহ্নিত করলেন এবং মালহার রাও হোলকারের ছেলে খান্ডে রাও হোলকারের সাথে অহল্যাবাইয়ের বিয়ে হয়ে গেল। একজন সাধারণ কৃষক পরিবারের মেয়ে, তাকে রাজ পরিবার তাকে রানী করে নিয়ে গেলেন এবং তারপর তার স্বামী বিয়োগ, ডিটেলসে ভি সতীশজি বলবেন, আমি তাতে যাচ্ছি না। তার সন্তান বিয়োগ, একমাত্র পুত্র সন্তানের বিয়োগ হলো। 12 বছরের ব্যবধানের মধ্যে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল। যে কোনো মহিলা হলে ওই সময় ভেঙে পড়ে সমস্ত কিছু ত্যাগ করে হয়তো সন্ন্যাস নিয়ে নিতেন। দেবী অহল্যাবাই উল্টোটা করলেন, যে তার প্রজা, তিনি মনে করলেন যে আমার সন্তান মারা গেছে, আমার গর্ভস্থ সন্তান মারা গেছে, কিন্তু তার প্রজা অর্থাৎ যত প্রজা আছে তারা আমার সন্তান, তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমার। এবং সেই জন্য তিনি
তার যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থায় একদিকে যেমন তরোয়াল নিয়ে তিনি যুদ্ধ করেছেন মোগল বাদশাহ, যখন মালওয়ার উপরে মোগল আক্রমণ হলো তিনি নিজে তরোয়াল নিয়ে ঘোড়ায় চড়ে যুদ্ধ করেছেন। তার মহিলা বাহিনী ছিল, গুপ্তচর ব্যবস্থা এত উত্তম ছিল যে সেই গুপ্তচর ব্যবস্থার মাধ্যমে তিনি যার বিরুদ্ধে যত বিদ্রোহ, কারণ সেই সময়ও পুরুষতান্ত্রিক সমাজের অনেক সময় চেতনার বিকাশ ঘটে না, তারা অনেকে মনে করে মহিলাদের শাসন কেন থাকবে, কিন্তু সেই সময় সেই খবর পেয়ে রানী অহল্যাবাই হোলকার সমস্ত বিদ্রোহকে নিজের কৃতিত্ব দ্বারা সমস্ত কিছুকে দমন করে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ অ্যাডমিনিস্ট্রেটর, এত উত্তম প্রশাসক একজন মহিলা হিসেবে তিনি প্রতিষ্ঠা করলেন। তার যে তিনি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন, সেই শাসন ব্যবস্থা আজও ভারতবর্ষের ক্ষেত্রে অন্যতম নিদর্শন হয়ে আছে। যখন ঔরঙ্গজেব আমাদের কাশী বিশ্বনাথ মন্দির ধ্বংস করেছিলেন, তার পুনঃপ্রতিষ্ঠা করা দেবী অহল্যাবাইয়ের নিজের হাতে, এখন যে আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে গেলে যে শিবলিঙ্গ দেখতে পাই, সেই শিবলিঙ্গ হচ্ছে দেবী অহল্যাবাইয়ের নিজের প্রতিষ্ঠা করা সেই শিবলিঙ্গ। সেই শিবলিঙ্গকে তিনি সেখানে স্থাপন করেছেন। কোথায়? পশ্চিমবঙ্গে তিনি এসেছেন, আমাদের দেবশ্রী বললেন, সেখানে রাস্তা তৈরির জন্য প্রয়াস করেছেন। অর্থাৎ গোটা ভারতবর্ষ যে এক, গোটা ভারতবর্ষ যে একই চিন্তন দ্বারা একই সূত্রে আবদ্ধ, সেই চেষ্টা বরাবরই ভারতবর্ষের শাসক এবং অন্যান্যদের বরাবর সেটা ছিল, এবং সেইটাকে মাথায় রেখে দেবী অহল্যাবাই হোলকার তার শাসন ব্যবস্থা চালিয়েছেন। সেই শাসন ব্যবস্থা প্রজাবৎসল শাসন ব্যবস্থা। একটি ঘটনার উল্লেখ আছে যে একজন কৃষক, তার উপর একজন তার রাজ পরিবারের রাজ দরবারে একজন বড় লোক আর্থিকভাবে সমর্থমান ব্যক্তি অনেক অত্যাচার, তার জায়গা দখল করে রেখে দিয়েছিল। কেউ সাহস পাচ্ছিলেন না দেবী অহল্যাবাইয়ের কাছে তার কমপ্লেন করার জন্য, কারণ তিনি রাজ পরিবারের মন্ত্রিসভার সদস্যদের মতো একজন। যখন দেবী অহল্যাবাইয়ের কাছে গেল, তিনি শুধু সেই কৃষকের জমি ফিরিয়ে দিলেন না, সেই ব্যক্তিকে তার কোর্ট থেকে অর্থাৎ তার রাজ দরবার থেকে বাইরে করে দিলেন। এই রকম মহান একজন ব্যক্তি, একজন ব্যক্তিত্ব, একজন মহিলা, যিনি আজ থেকে এত বছর আগে 300 বছর আগে জন্মেছিলেন এবং ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা, শ্রেষ্ঠ অ্যাডমিনিস্ট্রেটর তিনি দিয়ে গেছেন। এটা ভারতীয় সমাজের শক্তি। আমরা নারীকে যেভাবে শক্তি হিসেবে পূজা করি, নারীকে যেভাবে আমরা সম্মান দিই, আর আজকে দেবী অহল্যাবাই হোলকারকে আমরা স্মরণ করা এই জন্য প্রয়োজন, কারণ তিনিও একজন মহিলা প্রশাসক ছিলেন। পশ্চিমবঙ্গে আমরা একজন মহিলা প্রশাসক দেখতে পাচ্ছি। দুটোর মধ্যে দেখুন হেল অ্যান্ড হেভেনের ডিফারেন্স। একজন মায়ার মূর্তি, একজন তার প্রজাদের জন্য প্রজাবৎসল, আর একজন প্রজাদের সম্পদ কিভাবে লুট করে পরিবারকে কিভাবে সেখানে বাঁচাতে হবে, পরিবারকে কিভাবে বড়লোক করতে হবে, তার ভাইপোকে কিভাবে বড়লোক করতে হবে, সেই মন্ত্র নিয়ে আরেকজন এগিয়ে যাচ্ছে। তার প্রজাবৎসলতা নেই, তার প্রজাদের প্রতি চিন্তাধারা নেই। ভারতীয় সেনাবাহিনীর বীরত্বকে, ভারতীয় সেনাবাহিনীর যে কৃতিত্বকে, তাকে কিভাবে খাটো করা যায় তার চেষ্টা করা। আজকে একের পর এক ঘটনা, একজন মহিলা থাকা অবস্থায় মহিলাদের সম্মানহানি হচ্ছে কলকাতার মতো জায়গায় বসে একটি প্রিমিয়ার ইনস্টিটিউটে, মেডিকেল কলেজে। আমাদেরকে সেটাকে দেখতে হচ্ছে। শুধু তাই নয়, তার শাসন ব্যবস্থায় থাকা অবস্থায় একজন প্রশাসনে বসে থাকা ব্যক্তি, একজন পুলিশ অফিসারের তার স্ত্রী এবং মাকে যে ধরনের কদর্য ভাষায় আক্রমণ আমরা শুনতে পাচ্ছি, এটা সমস্ত পশ্চিমবঙ্গের মহিলাদের অপমান, সমস্ত মহিলাদেরকে অপমান করার কাজ সেই ব্যক্তি করেছে। এবং আমরা মনে করি যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তিকে কলার ধরে জেলের ভেতরে ঢোকানো হয়, ততক্ষণ পর্যন্ত কোনো ক্ষমা টমা কোনো কিছু চলতে পারে না। একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় মহিলাদের প্রতি যদি এই ধরনের আচরণ হয়, সেই আচরণ অনভিপ্রেত। এবং সেই পুলিশ প্রশাসন তথা সেই মহিলা পুলিশ মন্ত্রী আমাদের যদি একজন তার অধস্তন পুলিশ অফিসারের স্ত্রী, মা, তাদের ইজ্জত সম্মান যদি রক্ষা করতে না পারে, তাহলে আপনার আমার মহিলাদের, বাড়ির মহিলাদের, আমার মা বোনেদের ইজ্জত রক্ষা করার 5 টাকার দম তাদের ক্ষমতা তাদের থাকবে না। সেজন্য এই অপদার্থ পুলিশ প্রশাসন এবং এই অপদার্থ পুলিশ মন্ত্রীকে তার পদ থেকে ইমিডিয়েট বরখাস্ত করা উচিত এবং নিজেদের সরে যাওয়া উচিত, যদি বিন্দু মাত্র লজ্জা, শরম, মান, সম্মান বলে কিছু থাকে। তাই দেবী অহল্যাবাই হোলকার আজকের দিনে আরো বেশি প্রাসঙ্গিক, বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য বেশি প্রাসঙ্গিক। পশ্চিমবঙ্গের এই মুহূর্তে মহিলাদেরকে এই যে সশক্তিকরণ, মহিলা সশক্তিকরণ, মহিলাদেরকে সশক্তিকরণ মানে শুধু ভাতা দেয়া নয়, সেই মহিলারা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা আগামী দিনে যেন এমন জায়গায় পৌঁছতে পারে, তারা যেন লোককে
সশক্তিকরণের পথে নিয়ে আসতে পারে, তার পরিবারের লোকেদেরকে ভরণ পোষণ করতে পারে নিজের আর্থিকভাবে আত্মনির্ভরতার পথে গিয়ে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেলফ হেল্প গ্রুপের জন্য একের পর এক প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী 1 লক্ষ দিদি তিনি পরিকল্পনা করেছেন, যারা 1 লক্ষ টাকার মালিক হবেন। দ্রোণ দিদির পরিকল্পনা করছেন, একটা গ্রামে একটা দ্রোণ চালাবে একজন মহিলা। যে মহিলা যখন গ্রামের রাস্তায় আলের মধ্যে দাঁড়িয়ে দ্রোণ চালাবে, সেটা হয়তো তার আর্থিক ভাবে কতটা লাভ হবে সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু গোটা গ্রামের মানুষ যখন দেখবে যে আমার গ্রামের মেয়েটি, আমার গ্রামের মহিলা শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে একটা দ্রোণ চালাচ্ছে, তখন তার মধ্যে দেবী অহল্যাবাইয়ের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যাবে। তিনি সেই সময় তিনি যুদ্ধ করতেন ঘোড়ায় চড়ে, হাতে তরোয়াল নিয়ে। সেই জন্য আজকে মহিলাদের সশক্তিকরণের জন্য দেবী অহল্যাবাইকে বারবার স্মরণ করা প্রয়োজন। এবং এই ভারত যে একত্রিত, ভারত যেমন এক আছে হাজার হাজার বছর ধরে, এক সূত্রের মাধ্যমে সবাই মিলে আমরা একত্রিত আছি। কন্যাকুমারিকা থেকে শুরু করে কাশ্মীর পর্যন্ত, এদিকে আটক থেকে কটক পর্যন্ত, গুজরাট থেকে আমরা এদিকে একদম আমাদের নর্থ ইস্টে যদি আমরা চলে যাই গুয়াহাটি পর্যন্ত, বা তারপরেও আমাদের 7 সিস্টার আছে, সেই 7 সিস্টার পর্যন্ত এই ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষ। এবং এই ভারতবর্ষ এখন পরিবর্তিত ভারতবর্ষ। দেবী অহল্যাবাই যেমন প্রত্যেকটি আক্রমণের উত্তর দিয়েছিলেন, সেই রকম এই ভারতবর্ষ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পাকিস্তানের প্রত্যেকটি প্রশ্নের জবাব, ইটের জবাব পাটকেলের মাধ্যমে দিয়েছে, অপারেশন সিঁদুরের মাধ্যমে, এবং আমাদের মহিলাদের মাথার সিঁদুরের সম্মান রক্ষা করেছেন। কিন্তু সবাই সিঁদুরের সম্মান জানে না, যার যেরকম অভ্যেস। আমি ছোটবেলায় গল্প শুনেছিলাম, সম্ভবত রামকৃষ্ণ কথামৃতেই শুনেছিলাম, যে একজন সন্ন্যাসী জপ তপ করে সারা রাত জপ তপ করে পুকুরে নদীতে স্নান করতে গেছেন। ঠিক ওই সময় নদীর উল্টো পারে একটি চোর শীত কেটে চুরি করে, গোটা রাত চুরি করে উল্টো দিকে স্নান করতে নেমেছে। তো এদিকে সন্ন্যাসী যিনি নেমেছেন, তিনি স্নান করে যখন উঠছেন, ভাবছে দেখে ওইদিকে যিনি ভদ্রলোক ওইদিকে এসছেন, তিনি নিশ্চয়ই গোটা রাত জপ তপ করেছেন আমার মতো, এবং তারপরে তিনি নদীতে স্নান করতে এসেছেন। আর চোর উল্টো দিক থেকে ভাবছে এই বেটা নিশ্চয়ই চোর, গোটা রাত চুরি করে আমার মতোই চুরি করে এখানে স্নান করতে এসেছেন। তো চোর চোরের মতো ভাবছে, সন্ন্যাসী সন্ন্যাসীর মতো ভাবছে। তো যারা বেচে, যারা বিক্রি করে, তারা সিঁদুর বেচার কথা ভাবতে পারে, আমরা সিঁদুর বেচার কথা ভাবতে পারি না। আমাদের সিঁদুর মা দুর্গার পায়ে দেওয়ার জন্য সিঁদুর, সেই সিঁদুর আমাদের মায়েদের স্মৃতিতে দেওয়ার সিঁদুর, সেই সিঁদুর আমাদের মায়েদের, আমাদের বোনেদের কপালে দেওয়ার সিঁদুর। এই সিঁদুর রক্ত হয়ে আমাদের প্রধানমন্ত্রীর শিরায় শিরায় ধমনীতে প্রবাহিত হয়। এই সিঁদুর বিক্রি করার জন্য নয়। যারা বিক্রিতে বিশ্বাস করেন তারা বিক্রি করুন, আমরা বিক্রি করতে দেব না। তাই এটা সিঁদুর মানে শুধু একটি কোনো ধর্মীয় গোষ্ঠীর নয়, এটা ভারতীয় মহিলাদের সম্মান, ভারতীয় মহিলাদের সম্ভ্রম। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সিঁদুরের রক্ষা করার জন্য ভারতীয় সেনাবাহিনী লড়াই করছে, প্রয়োজনে আরো লড়াই হবে। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারের মাঠ থেকে বলেছেন যে এখনো বন্ধ হয়েছে, শেষ হয়নি। বাংলা আবার কোন বন্ধু বলছেন, সোশ্যাল মিডিয়ায় লেখা দেখতে পাচ্ছি যে দাদা সবে তো সিঁদুর দান হলো, এরপরে বাসি বিয়ে হবে, তারপরে ফুলসজ্জা হবে, তারপরে পাকিস্তান থেকে এর আগে যেমন বাংলাদেশ তৈরি হয়েছে, বাংলাদেশের ভাই বালুচিস্তানও তৈরি হবে। অপেক্ষা করুন, আপনারা কিছুদিন পরে দেখতে পাবেন। তাই আপনাদের সকলকে আজকে আমি এখানে আমার অভিনন্দন জানাই যে একজন মহিলা আমরা কেন সেলিব্রেট করছি তার 300তম জন্ম শতবার্ষিকী, কেন তার এই মহান কাজ, যার সম্পর্কে ভি সতীশজি বলবেন, আমি ডিটেলসে গেলাম না। প্রত্যেক জায়গায় তিনি তার স্পর্শ রেখে গেছেন। প্রত্যেকটি আমাদের যে তীর্থস্থান থেকে শুরু করে সেই মন্দির হোক, সেইখানে তিনি মোগল আমলে যত মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছিল তাতে তিনি তার স্পর্শ, স্নেহের পরশ রেখে গেছেন। একজন মহিলা শাসক, একজন মহিলা অ্যাডমিনিস্ট্রেটর এরকমই হওয়া উচিত। তাই দেবী অহল্যাবাই শুধু আমাদের জন্য নয়, অনেক মহিলা প্রশাসকের জন্য আয়না। দেবী অহল্যাবাইয়ের জীবনী আমাদের থেকে বেশি করে পশ্চিমবঙ্গের সে মুখ্যমন্ত্রীকে বেশি করে পড়ানো উচিত, জানানো উচিত, যাদের উনি বুঝতে পারেন একজন মহিলা প্রশাসক হলে কেমন স্নেহময়ী প্রশাসক হতে হয়, কেমন স্নেহের পরশ তার থাকতে হয়। আর যদি ওনার কাছে না থাকে, আমি আমাদের এই কার্যক্রমে
যিনি প্রমুখ দেবশ্রীদিকে অনুরোধ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে, সত্যি এরকম এক সুকান্ত মজুমদার মহাশয়কে, সত্যি এরকম একজন নারী। আজকে আমরা অপারেশন সিঁদুরে দেখলাম সোফিয়া কুরেশি এবং ভামিকা সিং কিভাবে দেশকে সুরক্ষা করছিলেন, দেশের জন্য লড়াই করেছিলেন। এবং ৩০০ বছর আগে এই লোকমাতা অহিল্যাবাই ৫০০ জন মহিলাকে নিয়ে তিনি একটি রেজিমেন্ট তৈরি করেছিলেন। ভাবা যায়? আসুন আমাদের এর পরের বক্তা এবং আমাদের প্রধান বক্তা, আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আজকে সম্মানীয় রাষ্ট্রীয় সংগঠক সম্মানীয় ভি সতীশজি আমাদের মধ্যে এসেছেন আজকে এই বিষয়ে কথা রাখার জন্য, কথা বলবেন। উনি ১৯৭৫ সালে প্রচারক হয়েছেন এবং বিজেপি পার্লামেন্টারি পার্টি অফিসের উনি প্রভারী। ন্যাশনাল লেভেলে উনি এসসি এবং এসটি মোর্চাকে দেখেন এবং যে প্রশিক্ষণ সেল তার উনি কোর মেম্বার। আমি সম্মানীয় ভি সতীশজিকে বলবো আমাদেরকে লোকমাতা অহিল্যাবাই তার সম্বন্ধে আমাদের আরো কথা বলুন। আমরা সত্যি পশ্চিমবঙ্গের মানুষ, স্পেশালি মাতৃশক্তি যারা রয়েছেন, আমরা ওনার কথায় অনুপ্রাণিত। আপনার মুখ থেকে আমরা আরো অনেক কিছু ওনার ব্যাপারে শুনতে চাই। सभी को नमस्कार। आदरणीय केंद्रीय मंत्री सुकांत दा, उपस्थित सभी मंच पर उपस्थित सभी मान्यवर पदाधिकारीगण, इस सभागार में उपस्थित सभी कार्यकर्ता बंधुओं, भाइयों, माताओं, আমার বিষয় বলা হয়েছে কি আমি বাংলা জানি, বাংলা বলতে পারি, পড়তেও পারি, किंतु धारावाहिक बांग्ला बोलने का अभ्यास नहीं है। क्योंकि मैं जिस परिवेश में रहता हूं वहां बहुत सारे बांग्ला भाषी लोग कम मिलते हैं। अगर मैं पश्चिम बंगाल में रहता तो अभी तक आपके सामने अच्छा बांग्ला में बोल सकता, लेकिन दिल्ली में और बाकी जगह रहने के कारण थोड़ा अभ्यास कम है, इसलिए बहुत कॉन्फिडेंस से बांग्ला नहीं बोलूंगा। बीच बीच में इंटरलिंकिंग करने के लिए बांग्ला भाषा का उपयोग करूंगा। और देवश्री दी ने मेरा काम बहुत हल्का किया है, क्योंकि प्रस्तावना में इंट्रोडक्टरी स्पीच में अहिल्या देवी के बारे में जितनी बातें मैं भी नहीं कह सकता था, इसी सारी बातों का उल्लेख उन्होंने किया है। और आदरणीय सुकांत दा ने भी अपने भाषण में स्मरण क्यों करना है इसके विषय में भी कुछ कहा है, और मैं उसी से शुरू करना चाहूंगा कि पराधीन भारत जब था 1200 साल, तो पराधीन अवस्था के बाद उसकी कुछ कैजुअलिटी हमको भुगतनी पड़ी। वी हैड टू सफर द कैजुअलिटी ऑफ स्लेवरी। कैजुअलिटी क्या क्या थी कि 1200 साल का कालावधि ऐसा था कि आत्मविस्मृति आ गई थी समाज को, अपने स्वयं के बारे में, समाज जीवन के बारे में, हम कहां से आए, कैसे थे, क्या थे। आत्मविस्मृति के कारण और आत्मग्लानि के कारण एक अपने स्वयं के बारे में इंफीरियरिटी कॉम्प्लेक्स डेवलप किया। एक नेशनल सेल्फ रिस्पेक्ट चाहिए किसी राष्ट्र जीवन के उस समाज में रहने वाले सबको, वो नहीं था, वो समाप्त हुआ था। और इसकी कैजुअलिटी के कारण चौथी बात हुई कि आत्मविश्वास समाप्त हुआ। जब सेल्फहुड समाप्त हो जाता है,
स्वाभिमान समाप्त हो जाता है, आत्मविश्वास समाप्त हो जाता है, तो उस राष्ट्र की स्थिति कैसे होगी आप कल्पना कर सकते हैं। और आखिरी ब्रिटिश साम्राज्य था, पराधीनता के आखिरी जो वर्ष थे वो ब्रिटेन का राज्य था, ब्रिटिश साम्राज्य था। उन्होंने हमारे समाज में लोगों के बीच में बौद्धिक दास्यता निर्माण की। बाकी तो सब ठीक है, लेकिन अंग्रेजों ने जो नुकसान किया वो बहुत लंबे समय तक उसका परिणाम हम भुगत रहे हैं। हम स्वाधीन तो बने 1947 में, लेकिन स्वतंत्रता की ओर हमारा प्रवास अभी चालू है। स्वतंत्र जो कहते हैं वो स्वतंत्र अब हम नहीं है, उसके दृष्टि से प्रवास कर रहे हैं। और आदरणीय मोदी जी के नेतृत्व में, उसके पहले अटल जी के नेतृत्व में एक एक विषय से हम आगे बढ़ रहे हैं। और इसलिए 300 वर्ष का रेलेवेंस क्या है सेलिब्रेट करने का। अहिल्या देवी, आपने सुना कि महाराष्ट्र में एक किसान परिवार में जन्मी और विवाह होने के बाद मालवा प्रांत में गई और केवल योगायोग था कि प्रशासक बन गई। अपने पति के युद्ध में देहांत के बाद उसको भी ऐसा लगा कि मैंने अभी मेरा जीवन समाप्त करना चाहिए। और ऐसे समय में उनके प्रशासन के एक बहुत वरिष्ठ अधिकारी थे, उन्होंने अहिल्या देवी को समझाया। अहिल्या देवी को यह बताया कि अगर जीजाबाई सती जाती तो शिव छत्रपति इतने बड़े राजा बनते क्या। ऐसे अनेक उदाहरण दिए उनके सामने और उनको उनके निर्णय को बदलने में परावृत्त किया। और उसका परिणाम यह हुआ कि अहिल्या देवी ने तय किया कि वो सती नहीं जाएगी और राज्य कारभार संभाला। तो ये जो मैं बौद्धिक दास्यता की बात कर रहा था, ऐसे लोग अपने देश में एक नैरेटिव फैलाते हैं। वो नैरेटिव ये है कि भारत के सनातन युग में भारत के समाज में महिलाओं का कोई स्थान नहीं था। और एम्पावरमेंट शब्द एज इफ इट हैज कम फ्रॉम द वेस्ट, हमारे यहाँ कोई एम्पावरमेंट नहीं थी। तो मैं तो उनको प्रश्न करना चाहूंगा जिनके देश में महिलाओं को वोट देने का अधिकार भी नहीं था। जब हमने वोट देने का अधिकार दिया 1947 के बाद, संविधान बनने के बाद, तो बहुत सारे ऐसे देश थे यूरोप के, महिलाओं का वोटिंग राइट नहीं था। तो हमको जो कहते थे कि भाई एम्पावरमेंट आपके लिए नया है और भारत के सोसाइटी में महिलाओं का द्वितीय स्थान था, सेकेंडरी भूमिका थी, उनको महत्व नहीं दिया जाता था, उन पर अत्याचार होते थे, ऐसा कहने वाले लोगों को ये सारा इतिहास बताना पड़ेगा। अहिल्या देवी का इतिहास बताना पड़ेगा, जीजा माता का इतिहास बताना पड़ेगा। उस जीजा माता के कारण छत्रपति शिवराय छत्रपति बने, उस अहिल्या देवी के कारण केवल महिलाओं का सम्मान नहीं तो पूरे भारत का सम्मान बढ़ा। और इसलिए आज जो आदरणीय मोदी जी के नेतृत्व में सरकार चल रही है, उनके सामने जो आदर्श है, एक भाषण में मोदी जी ने कहा, छत्रपति शिवाजी महाराज उपभोग शून्य स्वामी थे। वो स्वामी तो थे लेकिन उपभोग शून्य स्वामी थे। राजा की आइडियल किंग की कल्पना यही है। और इसलिए मोदी जी स्वयं को भी प्रधानमंत्री नहीं प्रधान सेवक मानते। वही अहिल्या देवी ने हमेशा कहा कि मेरे को जनता की सेवा करने का जो मौका मिला है वो भगवान ने दिया हुआ काम है, यही मानकर मैं प्रशासन का देखभाल करूंगी। और इसी स्पिरिट से लेकर आज आदरणीय मोदी जी काम कर रहे हैं।
छत्रपति शिवाजी महाराज का कालावधि क्या था? अभी देवश्री जी ने बताया कि 1725 से 1795, उसके ठीक पहले छत्रपति शिवराय का कालावधि था महाराष्ट्र में, 1630 से लेके 1680 तक। इसका अर्थ वो जो कालखंड था, मुगलों के आक्रमण को रोकने के भरसक प्रयास अलग अलग राजाओं ने किए, जिसमें छत्रपति शिवाजी महाराज का भी नाम था। और उसके परवर्ती कालखंड में ही अहिल्या देवी के रूप में हमको एक बहुत कुशल प्रशासक मिली थी। और इसी स्पिरिट से, उपभोग शून्य स्वामी के ही स्पिरिट से जनता की सेवा करने का काम अहिल्या देवी ने किया। आजकल हम अलग अलग डिपार्टमेंट्स के नाम सुनते हैं। एक डिपार्टमेंट का नाम है केंद्र सरकार के सोशल जस्टिस एंड एम्पावरमेंट मिनिस्ट्री, सामाजिक न्याय और अधिकारिता। ये सामाजिक न्याय और अधिकारिता विषय कहां से आया? ये अहिल्या देवी के चिंतन से आया, ये छत्रपति शिवाजी महाराज के चिंतन से आया, ये पूज्य डॉक्टर बाबा साहेब अम्बेडकर के चिंतन से आया। अपना देश का इतिहास ऐसा है, और उसे स्पिरिट को डिराइव करते हुए, उसी भावना को चलाते हुए आदरणीय अटल जी के समय में इस मंत्रालय का नाम सोशल जस्टिस एंड एम्पावरमेंट मिनिस्ट्री रखा। मोदी जी के कालखंड के हम 4 विशेषताएं मोदी जी के शासन की बताते हैं। मैं आपको सिमिली डिराइव कर रहा हूं कि अहिल्या देवी के कालखंड की जो विशेषताएं थी, आज मोदी जी के कालखंड की वही विशेषताएं हैं। पहला था कि मोदी जी का काम करने का तरीका, शासन, ये पारदर्शी है। ये पारदर्शिता, ये अहिल्या देवी के कामकाज का पहला गुण था। दूसरी विशेषता, वो संवेदनशील। मोदी जी की सरकार ये संवेदनशील सरकार है। अभी हमारे माननीय अध्यक्ष जी ने कहा कि आज अहिल्या देवी को हम स्मरण कर रहे हैं, जिन्होंने 300 साल पहले एक बहुत संवेदनशील सरकार चलाई। और हम जहां खड़े हैं, जिस कलकत्ता के इस हॉल में हम कार्यक्रम कर रहे हैं, नेशनल लाइब्रेरी में, तो यहाँ एक असंवेदनशील सरकार है। वो केवल महिलाओं के प्रति असंवेदनशील ऐसा नहीं है, अपने समाज के सभी तबकों के प्रति असंवेदनशील सरकार। और इसलिए महिलाओं के ऊपर अत्याचारों में पश्चिम बंगाल पीछे नहीं है, बहुत आगे। तो मोदी जी की जो सरकार की विशेषता थी, वो पारदर्शी सरकार है, वो संवेदनशील सरकार है, वो कार्यक्षम सरकार है, डिसाइसिव गवर्नमेंट है, डिसीजन लेने से डरते नहीं हैं। ऐसे ही डिसीजन कठोर अहिल्या देवी ने किए थे। वो बात सामान्य नहीं थी कि सती जाने के विषय के बारे में लोगों को उससे हटाया, सती जाने का मना किया उन्होंने लोगों को। स्वयं तो सती गई नहीं, और लोगों को उसमें से ये किया। विधवाओं का कल्याण हो, विधवा विवाह की दृष्टि से भी समाज में उपयुक्त वातावरण निर्माण करने का अहिल्या देवी ने प्रयास किया। अनाथ और विधवाओं